দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি তৌহিদ শান্ত। আজকে রাজধানীর গুলশানে একটা হোটেলে একটা অনুষ্ঠানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলছিলেন যে বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে এবং আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে, এই আশঙ্কা তার। আমরা এরকম দেশ যে দেখিনি তা নয়। দর্শক, আপনারা মনে আছেন যে আরব স্প্রিং, সেই আরব স্প্রিংয়ে যে কয়টি দেশে এই আন্দোলন হয়েছে, লিবিয়া থেকে শুরু করে লিবিয়া, মিশর, ইয়েমেন, ওমান, সবগুলো দেশ এখনও আনরেস্ট অবস্থায় আছে। এখন আনরেস্ট অবস্থায় আছে। সেখানকার যে সরকারগুলো দীর্ঘ সময় ধরে স্টেবলভাবে ছিল, তারা প্রত্যেকেই এখনও আনস্টেবল অবস্থায় আছে। এবং এই আনস্টেবল অবস্থার কারণ হলো যে এই আন্দোলনের আরব স্প্রিংটা শুরুটা হয়তো বা ভালো ছিল যে গণতন্ত্রের জন্য, কিন্তু ওই ভূমিগুলো আসলে ভূমির যে মানুষ তারা আসলে গণতন্ত্রের জন্য কতটা প্রস্তুত ছিল সেটি নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে সেটি নেই। আমাদের দেশের মানুষ গণতন্ত্রের জন্য সবসময় প্রস্তুত, তবে আমাদের দেশের শাসকরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় গিয়ে বারবারই গণতন্ত্রকে নষ্ট করে ফেলেছে। এটি হলো আমাদের আইরনি অফ ফেট, ভাগ্যের নির্মম পরিহাস। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয় হলো নির্বাচন, সংশয় ও সংকট। আমরা আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে দেখেছি নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শিরোনামটা দেখে আসবো, বরাবর মতোই শিরোনাম দেখে আলোচনা শুরু করব। সমুদ্রে হবে বিশ্বের পথে দেশের মহাসড়ক, মহেশখালী মাতার বাড়িতে হবে নতুন শহর, বলেছেন প্রধান উপদেষ্টা। দেশে আর ভোটারবিহীন নির্বাচন হবে না, বললেন কমিশনার সানাউল্লাহ। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ভোট সুষ্ঠু করতে কাজ করছে সরকার, বললেন জনপ্রশাসন সচিব। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই। 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগ, হুমকি দেয় ঢাবি শিক্ষার্থী বহিষ্কার। নির্বাচনে দেরি হলে দেশের সংকট আরও বাড়বে, মন্তব্য আমির খসরুর। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। ভোট বানচালের উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জাহিদ হোসেনের। এবং সিলেটের ভোলাগঞ্জে পাথর চুরির ঘটনায় দুদকের অনুসন্ধান শুরু, স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ সহ প্রাথমিকভাবে জড়িত 42 জন শনাক্ত। দর্শক দেখছিলেন শিরোনাম। আমাদের আজকের বিষয় নির্বাচন, সংশয়, সংকট। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলেই সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর রাকিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনে কোনো সংশয়, সংকট দেখছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। নির্বাচন নিয়ে সংকট, সংশয় দুইটা রয়েছে এবং এটার বাস্তব উদাহরণ হচ্ছে কি, গতকাল চিফ অ্যাডভাইজার জনাব প্রফেসর ডক্টর ইউনূস নিজেই বলেছেন। এবং যখনই কেউ ইলেকশনের পক্ষে স্ট্যান্ড নেয়, তখনই একটি শক্তি, একটি গ্রুপ তখন তাদেরকে টার্গেট করে। আমরা গত ইলেকশন গণঅভ্যুত্থান পরবর্তী সময় যখন পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবে সবচেয়ে বড় দল বিএনপি যখন ইলেকশনের কথা বলে আসছিল, বিএনপিকেও তখন টার্গেট করা হচ্ছিল। যখন সেনাবাহিনীর প্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন বলেছিলেন যে 18 মাসের মধ্যে ইলেকশন হওয়া দরকার এবং তিনি তার সৈন্যদেরকে ব্যারাকে ফিরে নিতে চায়, তখন তাকেও আক্রমণ করা হচ্ছিল। এবং পরবর্তীতে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসিফ নজরুলের ভাষায় আরেকটি ছায়া সরকার রয়েছে সরকারের ভিতরে, তো সেই সরকারের ভিতরে থেকে অবস্থায়ও একটি গ্রুপ আমরা জানি যে ইলেকশন বানচালের জন্য অ্যাক্টিভ ছিল। এখন এই মুহূর্তে মোটা দাগে সকল স্টেক হোল্ডার যারা এই মুহূর্তে রাষ্ট্রকে শাসন করতেছে, তারা সবাই ইলেকশনের পক্ষে। এবং শেষ মুহূর্তে যখন ডক্টর ইউনূস ইলেকশনের ব্যাপারে বোল্ড ছিলেন, তখন তাকেও অ্যাটাক করা হচ্ছে। এবং আমরা আশঙ্কা করি আগামীতে খুব শীঘ্রই হয়তো ডক্টর ইউনূসকে পদত্যাগ নিয়ে কোনো আন্দোলন গড়ে উঠতে পারে। আর এই মুহূর্তে হচ্ছে কি, আমরা অনেক কিছু গত 3-4 দিনের ঘটনা যদি আপনি একটু পর্যালোচনা করেন, গত 1 বছরে যে পরিমাণ গুঞ্জন ছিল না, গত 2-3 দিনে এটা তার চেয়ে বেশি ছিল।
এটার অনেক কারণ ছিল, কারণ আমরা দেখেছিলাম চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তারপরে সেনাপ্রধান দেখা করেছিলেন প্রধান বিচারপতির সাথে, তারপরে হচ্ছে আপনার এগুলো তো কোনো সত্যতা পাওয়া গেল না। এটা কোনো এবং কোনো আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে এগুলো গুজব। না, তিনি বলেছেন যে তার পক্ষ থেকে তিনি জানেন না, কিন্তু কোনো মিডিয়া এগুলো নিউজও করেছিল, মিনিস্ট্রি মিডিয়ার মধ্যে অনেকে নিউজ করেছে, আবার অনেকে আবার মিনিস্ট্রি আবার নিউজ সরাইও নিয়েছে অনেকে। নিউজ ছড়া নিছে, এগুলো তো কোনো সত্যতা না, কিন্তু ডক্টর ইউনূসের সাথে প্রধান উপদেষ্টা সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সাথে এসে দেখা করেছিলেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা এটা করেছিলেন। ঠিক আছে, এটা তো আমরা নিউজ নিউজ, হ্যাঁ, এটা গতকালই নিয়মিত দেখা বঙ্গভবনে দেখা সাক্ষাতের উপর, করেছিলেন, হ্যাঁ। তারপর যমুনাতে দেখা করেছিলেন। আর এই মুহূর্তে নির্বাচনী সংকট সংশয় আসলে দেখুন, আমাদের রাজনীতিক যে মূলধারার যে তিনটি শক্তি, এখন আমরা তিনটি শক্তিকে দেখছি, একটি হচ্ছে বিএনপি, একটি জামাতের সাথে ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলো রয়েছে, আর একটি অনিবন্ধিত গণঅভ্যুত্থানের শক্তি এনসিপি। তো এখন নির্বাচন কেন্দ্রিক তিন দলের তিন রকমের ধোঁয়াশা। বিএনপির কথা হচ্ছে যে বিএনপি ইলেকশন চায়, যতটুকু সংস্কার হয়েছে সংস্কার করব আমরা ঐক্যমতের ভিত্তিতে, সংসদে করব, কিছু হচ্ছে কি আপনার অধ্যাদেশ জারি করে করব। আর জামাতের কথা হচ্ছে কি জামাত পিআর ছাড়া জামাত ইলেকশন করবে না, এবং এনসিপির কথা হচ্ছে তারা সংস্কার বাস্তবায়ন চায় এবং জুলাই সনদের তারা কমপ্লিট চায়। তো এই মুহূর্তে যদি শেষ মুহূর্তে আমাদের তফসিল বলা হচ্ছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইকে ইলেকশন হবে। তো সেক্ষেত্রে যদি তফসিলের আগে পরে যদি এই দলগুলো যদি বেঁকে বসে এবং নতুন করে আমাদের রাজনৈতিক অঙ্গনে আরেকটি হাওয়া দিচ্ছে, সেটা হচ্ছে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে। এবং জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করার ব্যাপারে হাওয়া লাগতে পারে, সেটা আমরা অনেক স্টেক হোল্ডারদেরকে 6 মাস আগে থেকে বলতেছিলাম, যখন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যমুনাতে আন্দোলন হচ্ছিল। তো তখন থেকে তো এখন এই মোটা দাগে শেষ মুহূর্তে কনক্রিট আলোচনা যেটা, সেটা হচ্ছে কি ধরেন ইলেকশন তফসিল ঘোষণার আগে পরে এই দলগুলো যদি বেঁকে বসে, যাতে অনেকগুলো দাবি দাওয়া নিয়ে, আর তো সে মুহূর্তে যদি শুধুমাত্র বিএনপি বা বিএনপি সমমনা যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য তো ইলেকশন হবে না, আবার ওই দলগুলো যদি পার্টিসিপেট না করে নানা শর্তের বেড়া জালে যদি সরকারকে ঝুলিয়ে রাখে, তাহলে তো ইলেকশন আবারটা ঝুলে যায়। আরেকটি বড় কথা হচ্ছে কি সরকার কিন্তু বলেছিল যে জুনের পর একদিনও ইলেকশন পিছানোর কোনো সুযোগ নেই। জুন কিন্তু এগিয়ে এসে এপ্রিল, তারপর এখন ফেব্রুয়ারিতে ফিক্সড হয়ে গেল। মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এটা বাংলাদেশের এই মুহূর্তে সকলেই জানে, জনগণ জানে, সরকার জানে, পলিটিক্যাল স্টেকহোল্ডাররা জানে। তো যদি এই মুহূর্তে ইলেকশনগুলো যদি কোনো কারণে বানচাল হয়ে যায়, বা গত 3-4 দিনে যদি আমরা দেখি পতিত স্বৈরাচার কিন্তু নানাভাবে মাথা ছাড়া দেওয়ার ওঠার চেষ্টা করতেছে। আপনি যদি চিটাং ইউনিভার্সিটির ঘটনা দেখেন, বাকৃবিতে দেখেন, অনেকগুলো ক্যাম্পাস কিন্তু অস্থিতিশীল হয়ে গেল। গতকাল রাজশাহী ইউনিভার্সিটি হলো, গতকাল বনানীতে আপনার ছাত্রলীগ মিছিল করলো, তার আগের দিন ধানমন্ডি 87 3টি ককটেল ফুটালো। তো নানা ইকুয়েশনের ক্ষেত্রে আমি ডোমেস্টিক যদি বিবেচনা করি, নানা ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ইলেকশনটা দোলাচলে ঝুলে যেতে পারে, এটা নিয়ে সংকট সংশয় থাকাটা স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমরা যদি ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে কি আমাদের এই রোহিঙ্গা রাখাইন আগামীতে ডিসেম্বরে হচ্ছে আপনার মিয়ানমার ইলেকশন। তার আগে আপনি যদি দেখেন এখানে পরাশক্তিদের অনেক হিসাব নিকাশের ক্যালকুলেশনও নির্বাচন ঝুলে যেতে পারে। সুতরাং মোদ্দা কথা হচ্ছে সংকট সংশয় কাটছেই না, এবং যদি আমাদের পলিটিক্যাল মেন স্টেক হোল্ডাররা যদি আমরা ঐক্যমতে না থাকি, ফেসিবাদ বিরোধী ঐক্য যদি নির্বাচন কেন্দ্রে যদি ঐক্য না থাকি, তাহলে ইলেকশন হওয়াটা ভেরি মাচ টাফ। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যদি আমরা অপশক্তিগুলো যদি এখানকে খেলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে ধরুন ইলেকশন যে কোনো মুহূর্তে জুড়ে যেতে পারে। সুতরাং সংশয় সংকট কাটছে না, এবং এটা আমার মনে হচ্ছে এটা দিন দিন আরো বাড়বে। আপনারা কিভাবে চিন্তা করেন যে জাতীয় পার্টি নিয়ে এই আন্দোলন আগেই চিন্তা করেছিলেন? আচ্ছা, সেটা হচ্ছে কি দেখুন, জাতীয় পার্টি না আমরা আগে চিন্তা করেছিলাম কেন আপনাকে বলি। সেটা হচ্ছে কি ধরুন জাতীয় পার্টির আমরা পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে আমাদের পক্ষ থেকে আমরা 3টি রেড লাইন ক্রস না করার জন্য আমরা বলেছিলাম। একটি হচ্ছে কি তাহলে হচ্ছে কি এই 3টি রেড লাইন ক্রসের মধ্যে যদি একটি হয়, তাহলে আপনি যদি ইলেকশনটা জুড়ে যাবে। একটি হচ্ছে কি বিপ্লবী সরকারের নামে রাষ্ট্রপতির পদত্যাগ বা রাষ্ট্রপতিকে অপসারণ, সেকেন্ডলি হচ্ছে কি সেনাপ্রধানকে অপসারণ, থার্ড হচ্ছে কি কোনো জাতীয় পার্টিকে পলিটিক্যাল পার্টি হিসেবে নিষিদ্ধ করা। আর এই মুহূর্তে তার সাথে সম্পর্ক হিসেবে আপনার সাথে আমি একটা যোগ করতে চাই, এই মুহূর্তে আমাদের বাতাসে এগুলো একেবারে বাতাসে গুঞ্জন রটতেছে যে সেটা হচ্ছে কি প্রধান উপদেষ্টা আবার উনি একবার কিন্তু নিজে পদত্যাগ করতে চাইছিলেন, আবার বলা হচ্ছে যে উনি হয়তো পদত্যাগ করবেন, আর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে, প্রধান বিচারপতির মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি গঠন হতে পারে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাই দিতে পারে। তো এই ধরনের মূল রাদাকে যদি কোনো একটি ঘটনা ঘটে, তাহলে কিন্তু ইলেকশন ঝুলে যেতে পারে। আপনার আলোচনা আপনি বলেছিলেন, ইভেন আজকে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছিলেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া যখন না হাঁটা হচ্ছিল, তখন দেশগুলো গৃহযুদ্ধের মধ্যে চলে গেছে। আপনি তো আমাকে একটু সময় দেন, আমি একটু সামারি করতে চাই আপনার সাথে। ধরুন আমরা একটু তাহলে আমি পরেরটা মেজর আশরাফের কাছ থেকে আসি। আপনি শুনছিলেন রাকিবের কথা। জি, সেনাবাহিনী এই
ভিপি নুরুল হক নুরের উপর হামলা, জাতীয় পার্টি নিষিদ্ধ এবং নির্বাচনী সংশয় সংকট, 4টি বিষয়। আচ্ছা, আমি প্রথমে একটা ভালো খবর দিয়ে শুরু করতে, যেটা আপনার নিউজে হেডলাইন ছিল, সেটা সিঙ্গাপুর সাংহাইয়ের আদলে মহেশখালী মাতারবাড়িতে শহরের মাস্টার প্ল্যান। এটা একটা ফিউচারিস্টিক পরিকল্পনা এবং আমি এটা সাধুবাদ জানাই এবং এটা হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন, যেটা সমস্ত বাধা পেরিয়ে আগামীতে 9 সেপ্টেম্বর হচ্ছে। তো ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন যদি একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, তবে অতীতে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা এবং বিশেষ করে গত জুলাই তাদের যে রক্তাক্ত জুলাইয়ে তাদের যে ভূমিকা, আমার মনে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনের ফলাফলটা আরও বেশি প্রভাব ফেলবে। সুতরাং যেটা 9 তারিখ হতে যাচ্ছে। এখন আপনার প্রসঙ্গে আসি। প্রথম একটা মোদ্দা কথায় আপনার তরিকা মোতাবেক হচ্ছে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কখন কি হয় না সে বলা যাবে না। যেমন পরশুদিন আপনার আফগানিস্তানে একটা বড় ধরনের, গতকাল আফগানিস্তানে বড় ধরনের ভূমিকম্প হয়েছে, ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে। এর আগে আমরা সুনামির, হঠাৎ করে সুনামির হলো। তো ওইগুলো বাদ দিয়ে নর্মাল যে আমার অবস্থা দেখি, আমরা ওর যে নির্বাচনের ব্যাপারে সরকার যারা আছেন তারা মোটামুটি দৃঢ়ভাবেই বলেছেন, একাধিকবার বলেছেন এবং তারা পরিষ্কার করেছেন যখনই কোনো সন্দেহ হচ্ছে তারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে এর আগে আমি একটু আপনাকে এই ডেটটার আগে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, যে বর্তমান যে সরকার আছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধানে নাই, তো সেই প্রসঙ্গে আমি সংবিধান প্রসঙ্গ পরে আসবো। তো তারা মোটামুটি একটা প্রফেসর ইউনূস সাহেবের কথা যদি আপনারা ফলো করে থাকেন, জুন 2026-এর মধ্যে, কিন্তু ওনার এই টাইমলাইনটা একটু গড়বড় হয়ে গেছে যখন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে এই ধরনের একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা বিভিন্ন জায়গায় কথা বলছিলেন এবং বিভিন্ন জায়গায় নড়াচড়া করছিলেন। তো তারপরে তো সেটা একটা হলো কি, এটা সরকারও যেটা চাচ্ছিলেন যে জুন, ঠিক আছে, ফেব্রুয়ারি আসলে তারাও একেবারে এদের মানে যে চাহিদাটা মোতাবেক কাজ করা হলো না। আবার এরাও দেখছে যে বর্তমান সরকার যেটা জুনের মধ্যে করার কথা বলেছিল সেখান থেকে তারা একটা এগিয়ে আসছে। সুতরাং এই ক্ষেত্রে একটা উইন উইন সিচুয়েশনের ব্যাপারটা এসে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এর আগে আমরা করেছিলাম বিভিন্ন সূত্র থেকে যে কথাবার্তাগুলো হচ্ছিল, যে নির্বাচন মোটামুটি একটা ঘোষণা হলে বিভিন্ন গোষ্ঠীগুলো তারা তাদের দাবি বা তাদের অনুকূলে নেওয়ার জন্যে বিভিন্ন প্রক্রিয়া শুরু করবে। এখন আমাদের এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই বর্তমান সরকারের জন্যে, আমি নিজে অনেকগুলো জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণ করেছি, আমার দায়িত্ব ছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে বলি যে তখন আপনার বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক বাহিনীর যারা আছে, তো সবাই মিলে একটা সমন্বিত লক্ষ্য নিয়ে তারা নির্বাচনী দায়িত্ব পালন করতেন সুষ্ঠুভাবে। কিন্তু এখন পরিস্থিতিটা ওই রকম হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি যদি প্রশাসনের হিসাব করে দেখেন, তার আগে আমি একটু আপনাকে পিছনে ফেরত নিয়ে যাচ্ছি। আমি নিজে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে খুব বিস্ময় লাগছে যখন 5ই আগস্ট 2024-এ সরকারের পতন হলো, 7ই আগস্ট যখন কোনো সরকার ছিল না তখন দাবি করা হলো যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এই দাবি একটা, কিন্তু এর প্রভাবটা বা বিস্তৃতি কিন্তু অনেক। তখনই প্রশাসন মনে করলো যে ঠিক আছে, তাহলে তো 3 মাসের মধ্যে নির্বাচন হয়, বা বড় জোর 4-5 মাস 6 মাসের মধ্যে হলো, তখন তাদের সাথে নতুন অ্যালাইনমেন্ট করি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা জাতীয় চরিত্র হিসাবে আমরা খুব দ্রুতই পক্ষ পরিবর্তন করতে পারি।
সিরাজদৌলার শেষ মানে অঙ্ক পোল্টি নিতে পারি। আমি এই শব্দটা খুব একটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ না, করি আপনি না। যেটা বলছেন সেটা আসলে পোল্টি নিতে পারি। পক্ষ বদলানোটা তো খুব যে কোনো পক্ষ, Right. এটা কি আপনি পোল্টি নেওয়ার কথা বলছেন কিনা এটা জি, বলেন। জি, মোটামুটি আপনি যেটা বলতে চাইছেন আমি সেটাই বলতে চাইছি, বাট আমার শব্দ চয়ন ওইটার সাথে না, ওটা এই না। শব্দটা আমরা ব্যবহার করি না, কিন্তু এই শব্দটা হলো আপনি যা বুঝাতে চাইছেন সেটার জি, জন্য অ্যাপ্রোপ্রিয়েট। জি 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 রাইট বলেন। রাইট। সো তার ফলে হয়েছে কি, তো ওই দেখুন তারা নতুন সমীকরণে চলে গেল। আবার আরেকটা জিনিস হয়েছে যেটা ব্যাপকভাবে এই বড় দল বিরোধী দল, বিশেষ করে বিএনপি তো সবচেয়ে বড় দল, তো তাদের কতজন শতজনের উপরে মারা গেছে নিজেদের আত্মকন্দলে। চিন্তা করে দেখেন তো, এতগুলো মানুষ মারা গেল যখন কোনো বিপক্ষ শক্তি নাই, এবং বিভিন্ন পর্যায়ে ওই বড় দলের তো তারা তাদের মোটামুটি প্রভাব বিস্তার করেছে, প্রশাসনে বলেন, পুলিশ প্রশাসন বলেন, বা ওই ব্যবসায়িক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এতগুলো লোক মারা গেল। এখন এইরকম এত লোক যে মারা গেল, নির্বাচনের ক্ষেত্রে কি হবে? এখন যেটা দেখা যাচ্ছে, একটা আসনে ঠিক আছে একজনকে নমিনেশন দিল, কিন্তু সেই নমিনেশন দেওয়ার পরে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কি ধরনের আচরণ করবে সেটা কিন্তু খুব সহজে অনুমান করতে আমি পারছি না, আপনারা হয়তো পারতে পারেন। এবং দলীয় হাইকমান্ডের কথা কতটুকু শুনবে, একটা মজার ব্যাপার আছে। আমি সাম্প্রতিক আমি একটা জায়গায় গিয়েছিলাম, গিয়ে একটুখানি সরজমিনের অবস্থা যাচাই করার চেষ্টা করলাম। তো একজন লোক আমার খুব পরিচিত, উনি খুব ফ্রাঙ্কলি বললেন যে ভাই, এই চাঁদাবাজি এত হওয়াতে আমাদের দলের খুব ক্ষতি হয়ে গেছে, তো এখন হাইকমান্ড থেকে নিষেধ করা হয়েছে। তা আমি তাকে বললাম, হাইকমান্ড থেকে এখন নিষেধ করলো, তো এই যে ক্ষতি হয়েছে সেটা কীভাবে পূরণ করবা? তো সেই ক্ষতিটা পূরণ করা খুব কঠিন হয়ে যাবে। না, কিন্তু বিএনপি সম্পর্কে তো বলছেন আপনি এটা। জি জি। হ্যাঁ, তো বিএনপি কিন্তু এই চাঁদাবাজের যত অ্যাকশন বিএনপি নিয়েছে এবং যত দ্রুত অ্যাকশন নিয়েছে, এবং বিএনপির হাইকমান্ড, আমি এটা বিএনপিকে জাস্টিফাই করছি, চাঁদাবাজিকে জাস্টিফাই করছি না। চাঁদাবাজিটা বাস্তবতা, এটা একদম কোনো জাস্টিফিকেশনের নাই, কারণ চাঁদাবাজি করা হয়েছে দেখেই কথা আসছে। কিন্তু দলের হাইকমান্ড তো এই ব্যাপারে আন্তরিক, এই ব্যাপারে অ্যাকশনে যেতে, এবং তারা কিন্তু হাইকমান্ড যে চাঁদাবাজের পক্ষে তা তো না। আপনাকে সাধুবাদ। এবং বিএনপির হাইকমান্ড যে এইটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু ব্যাপকতা এত বেশি, আপনি মনে করেন সম্ভবত 4000-এর উপরে লোকরা ইয়ে করা হয়েছে। তো ব্যাপকতা এত বেশি, এটা মানে সাধারণ মানুষের, আমি যেটা অনুভূতি আমি নিজে বুঝতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে, সবাই না, আমি তার সারা দেশের তথ্য আমার কাছে নাই, বাট আমি যতটুকু পালস ফিল করি তাতে এটা অতি নগণ্য এবং অতি দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। টু লিটল অ্যান্ড টু লেট এটা হয়ে গেছে। বাই দিস টাইমে এত ভালো একটা দল, তার আগে দুইবার তারা সরকার চালিয়েছে, মানে আমি 91 সালের পর থেকে বলছি, তার আগে তো ছিল তারা। তো এটা তাদের জন্য খুবই একটা ইয়ে আছে। এখন চাঁদাবাজির ক্ষেত্রে আওয়ামী লীগের যে সুনাম ছিল, এখন সেই সুনামটা তারা অনেকটা মোটামুটি অর্জন করতে পেরেছে। তাই এত দ্রুত বিএনপির সুনাম নষ্ট হয়েছে? এইটা তো আপনার মানে এইভাবে পরিমাপক নাই, বাট মানে সাধারণ অনুভূতির কথাটা আমি বলছি, এটা তাদের ক্ষতি হয়েছে। এখন সেই ক্ষতিটা কতটুকু তারা পোষায় নিতে পারবে বা তারা কতটুকু ইয়ে করছেন সেটা তাদের ব্যাপার। রাকিব জি, আপনি 2 মিনিট বলবেন, তারপর আমরা বিরতিতে যাবো, আবার আসবো। আচ্ছা, আমি আগের পার্টটা বলি, ওনার পার্টটা তাহলে পরে বলি। আমি দেখুন ওই আমির খসরু মাহমুদের কথাটা সূত্রটা একটু বলি। দেখুন, আপনার এই মুহূর্তে উনি আজকে যে মন্তব্যটা করেছে, সেই মন্তব্যটা আমরা যদি ধরেন আমাদের গণঅভ্যুত্থানে যদি সিমিলারিটি যদি আমরা দেখি, তাহলে আমরা আরব স্প্রিংকে বলি। 2011 সালে যখন তিউনিসিয়াতে আরব স্প্রিং শুরু হয়, আপনি দেখেন আমরা মোটা দাগে 4টি দেশকে, আপনি বলেছেন অনেকগুলো দেশের কথা, আমি 4টা দেশকে এক্সাম্পল হিসেবে নিতে চাই। একটা হচ্ছে তিউনিসিয়া, একটা হচ্ছে ইজিপ্ট, একটা হচ্ছে সিরিয়া, একটা হচ্ছে ইয়েমেন। 4 দেশে কিন্তু 4 রকমের অস্থিরতা। আপনি যদি দেখেন, ইজিপ্টে কিন্তু যখন তাহের ইস্কারের ওখানে বিপ্লব ঘটে, তার পরবর্তী যখন 13 সালে যখন ফাত্তাল সিতি ক্ষমতা নেয়, মিলিটারি শাসন এখানে চলতেছে এখনও। তারপর আপনি সিরিয়ার দেখেন কি বিভৎস অবস্থা, 5 লক্ষ মানুষ শহীদ হলো, সেখানে একটা গৃহযুদ্ধ চলতেছে, কারণ অনেক বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে, কোনো একক নিয়ন্ত্রণ নেই। তারপর আপনি যদি দেখেন ইয়েমেনে, যদি দেখেন সে ইয়েমেনেতে দেখেন আপনার সেখানে ইরান এবং সৌদি আরবের প্রক্সি যুদ্ধ চলতেছে হুদি বিদ্রোহীদের বিরুদ্ধে।
তারপর 83-তে আপনি দেখেন সেখানেও কিন্তু একটা প্রথম পর্যায়ে মনে হচ্ছিল যে গণতান্ত্রিক ডাইমেনশনটা হচ্ছে, এখন আবার এক রকম দিয়ে যাচ্ছে। তো সুতরাং আপনার এই গণ অভ্যুত্থান পরবর্তী সিনারিগুলো কিন্তু খুবই খারাপ। আপনি আগের পার্টে বলেছিলেন যে সংশয় সংকট রয়েছে, আজকে কিন্তু আমির হোসেন মাহমুদ সেটাই ইঙ্গিত করলেন। যদি আমরা ইলেকশনের পথে না হাঁটতে পারি, গণতান্ত্রিক ডেমোক্রেটিক স্টোরের প্রসেসের মধ্যে না হাঁটতে পারি, তাহলে হচ্ছে কিনা আমাদের সামনে এরকম একটা অদূর কালো মেঘাচ্ছন্ন একটা ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে। কারণ কি, আমি বারবারই বলছি, আমি রেগুলারলি রিপিটেডলি বলছি, ইলেকশন হলেই যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। চাঁদাবাজি বন্ধ হবে না, খুনাখুনি বন্ধ হবে না, কোনো কিছু বন্ধ হবে না, কিন্তু ইলেকশন যদি আপনি না হাঁটেন তাহলে আপনার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে না হাঁটলে আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হবে না, কমান্ডটা হবে না। বাংলাদেশের মতো রাষ্ট্রে কমান্ডটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ইলেকশনের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হওয়া উচিত। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সাকসেসটা আমরা কীভাবে দেখবো, সেটা হচ্ছে কি, এই যে ঐক্যমতগুলো হলো না, সংস্কারগুলো হলো, এখন এই সংস্কারগুলোর বাস্তবায়ন তো আসলে সংসদ পার্লামেন্ট যাই বলো না, এখন ইলেকশন পরবর্তী সময় আমরা এটার অ্যাপ্লিকেশন দেখতে পারবো। যদি ইলেকশনটা এই মুহূর্তে সরকার না করতে পারে, আমরা এই অর্থে এটাকে বিবেচনা করি, ধরুন আপনি একটা গাছের পিছনে আপনি 4-5 বছর আপনি ইনভেস্ট করলেন, যখন গাছে ফল ধরলো তখন জ্বরে সব নিয়ে গেলো বা অন্য কোনো অপশক্তি সে সব নিয়ে গেলো, তাহলে আপনার সবই বৃথা। তো এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পদভূমির মধ্যে দাঁড়িয়ে এই সরকার যখন গঠিত হলো, এতগুলো মানুষের শহীদের আত্মার বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, সেখানে যদি আমাদের এই অর্জনটা খুব হালকা হয়ে যাবে তখন। তো আমরা মনে করি যে ধরুন সংশয় সংকট আমাদের রয়েছে, কিন্তু আমাদের একটা ইলেকশন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হাঁটতে হবে, নাহলে আমাদের সামনে এই প্রসেসগুলো রয়েছে, এই অদূর ভবিষ্যৎগুলো রয়েছে। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে কিছু লোকাল কো ফ্যাক্টর রয়েছে, ইন্টারন্যাশনাল কো ফ্যাক্টর রয়েছে, এবং অনেক অ্যাক্টর এখানে গেম খেলতেছে, এবং তারা আসলে হয় বুঝে করতেছে অথবা না বুঝেটা করতেছে, কিন্তু তারা অনেকে ট্র্যাপড হচ্ছে আবার। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ধরুন জাতির বৃহত্তর স্বার্থে বিএনপি যেন অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, আমি ওনার পার্টি জবাব পরে পার্টি দিচ্ছি, কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু স্যাক্রিফাইসে সবারই এখানে স্যাক্রিফাইস রয়েছে। ঐক্যমত কমিশনের খুব দারুণ একটা পার্লামেন্ট হয়েছে ঐক্যমত কমিশনের, আমি পুরো সবগুলোই ভিউ আমি দেখেছিলাম, প্রত্যেকটা জিনিসের অ্যানালাইসিস আমি করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের একটা সামনে একটা সোনালী সময় অপেক্ষা করছে। আমরা মনে করি যে ডেমোক্রেটিক রেজিস্ট্রেশনের প্রসেস আমরা হাঁটার পথে, যেটা আমাদের জন্য একটা খুব সুগম পথ হতে পারে। তো আমরা মনে করি যে ইলেকশনটা খুব রাইট টাইমে হওয়া উচিত, এবং ইলেকশন কেন্দ্রিক জর্জারটা এগিয়ে পিছনে ফেলে আমাদের সব ঐক্যমতকে মিলে এই সরকারকে সাহায্য করা উচিত। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, এবং এই সরকারের মধ্যে আর একটা রিফর্ম দরকার। আমরা মনে করি ইলেকশন কেন্দ্রিক একটা ইফেক্টিভ একটা সরকার হতে পারে, বা এটাকে রিফর্ম অন্য ফর্মে করে আমরা ইলেকশন কেন্দ্রিক রোডম্যাপ হাঁটা উচিত, এটা আমি মনে করি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, 1 মিনিট পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। রাকিব, আপনার কাছে আসছিলাম, এই যে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান আমাদের যে অভিযোগটি করলেন যে চাঁদাবাজির ব্যাপকতা যতটা, বিএনপির অ্যাকশন ততটা না, আপনার এই পলিটিক্যাল অবজারভেশন আপনার কি মনে হচ্ছে, এটাতে বিএনপির কোনো ক্ষতি হয়েছে কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ আমি জানাই। সেটা হচ্ছে ধরুন আপনার বিএনপির ক্ষতি হয়েছে, নিশ্চয়ই ডেফিনেটলি ক্ষতি হয়েছে, চাঁদাবাজি তো একটা পজিটিভ সাইন না, বাট বিএনপি আমাদের পলিটিক্যাল কালচারে একটা নতুন ডাইমেনশন যোগ করেছে। আপনি দেখুন বাংলাদেশের কি 1 নম্বর সমস্যা কি চাঁদাবাজি, দুর্নীতি? আমি কখনোই মনে করি না। কারণ হচ্ছে ধরুন বাংলাদেশের যদি আপনি চাঁদাবাজি দুর্নীতি হিসাব করেন, তাহলে বাংলাদেশে একজন এমপি হতে পারবে না, একজনে, নট এ সিঙ্গেল পারসন। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যারা মূল ধারা যে রাজনীতি করে, পলিটিক্স করে, ধরুন বিএনপি কিংবা আওয়ামী লীগ, দুইটা দলকে আপনি যদি বলেন এরা পুঁজিবাদী রাজনীতি করে, এটাকে কমিউনিজমও করে না, খেলাপতি রাজনীতি করে না। সুতরাং এদের দল চালাতে হলে ব্যবসায়ীদের থেকে টাকা লাগবে, ফান্ড লাগবে, ডোনেশন লাগবে, এই ধরনের রাজনীতি করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি দেখুন বিএনপির ব্যাপারটা হচ্ছে ধরুন বিএনপি একটা নতুন ডাইমেনশন যোগ করেছে। আপনার প্রত্যেকটি ঘটনায় বিএনপি কিন্তু দায় চাপিয়ে দেয়নি যে সে কিন্তু আমাদের লোক না। বিএনপি এই কথা কিন্তু শুরু থেকে বলতেছে, জনাব তারেক রহমান কিন্তু রিপিটেডলি উনি কথা বলতেছে, প্রতিদিন কথা বলে, আপনার মনে আছে নিশ্চয়, যখন সবাই উনি প্রথম থেকে বলতেছে সামনের ইলেকশন কিন্তু আপনারা ঠিক হন, সতর্ক হন, সংযত হন, সামনের ইলেকশনটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু উনি রিপিটেডলি বলতেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, বিএনপির প্রত্যেকটি ঘটনার দায় স্বীকার করতেছে, প্রত্যেকটি ঘটনা বহিষ্কার করতে সাংগঠনিকভাবে। আর এই মুহূর্তে ধরুন বিএনপি তো পাওয়ারে নেই, সরকারে নেই, বিএনপি এই কথা বলতেছে আপনাদেরকে আপনারা এটার ভিতরে অ্যাকশন নেন। এখন বাংলাদেশে এই কালচার কি আগে কখনো ছিল? হাসিনা আমলে আপনি কখনো দেখেছেন? গত 17 বছর কখনো দেখেছেন? আমি তো দেখিনি, কথাই বলা যায়নি। তো সেই জায়গা থেকে ধরুন আপনার বিএনপি দায় স্বীকার করে নিচ্ছে, সাংগঠনিক অ্যাকশন নিচ্ছে, এবং সরকারকেও বলতেছে প্রত্যেকটি ঘটনা যে আপনারা বিরুদ্ধে অ্যাকশন নেন, আপনারা আইনি প্রক্রিয়ায় যান, এবং বিএনপিটাকে ওন করে ডিজন করতেছে, মানে এই ঘটনাটাকে ওন করতেছে, কিন্তু তাদেরকে আবার ডিজন করতেছে। তো সেই ডাইমেনশনটা কিন্তু আমাদের রাজনীতিতে আসেছে। আর একটা উনি এখানে অভিযোগ করেছেন যে মারামারি কাটাকাটি হবে, এটা আমরা একটা আশঙ্কা করি। কারণ হচ্ছে কি ধরুন, আর চাঁদাবাজির এখানে আরেকটা হিসাব আছে, আমি আপনাকে একটু আমি অনেকগুলা মাঠ ফিল্ডে যেহেতু কাজ করি, তো আমি আপনাকে আমার সরজমিন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলি। ধরুন বিএনপি
17 বছর ক্ষমতার বাইরে। এখন 17 বছর যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু একটা সিঙ্গেল জেনারেশন না, 2টা জেনারেশন ক্ষমতার বাইরে। এখন এই ক্ষমতার বাইরে থেকে শুধুমাত্র পাওয়ারের বাইরে ছিল না, সে তার মানে গ্রো আপের সে বাইরে ছিল, তার মানে ব্যুরোক্রেসি পলিটিক্সের বাইরে ছিল, তার সফট পাওয়ার পলিটিক্সের বাইরে ছিল, সব কিছুতে সে বাইরে ছিল। এখন এই মুহূর্তে সবার বিএনপির নেতাদের একটাই অভিযোগ, 17 বছর থেকে আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি জেল জুলুম, সবার ক্ষেত্রে কম বেশ আংশিক পুরোপুরি সত্য মিথ্যা আছে। এখন ঘটনা হচ্ছে কি, বিএনপির এত বড় একটি দল, আমি যতটুকু জানি বিএনপির এই মুহূর্তে 1500-র উপর ক্যান্ডিডেট রয়েছে। আপনি 300-র বেশি তো আপনি কাকে প্রার্থী দিতে পারবেন না। এখন প্রত্যেকটি আসনে 5 থেকে 6 জন মিনিমাম করে প্রার্থী রয়েছে। এখন সবারই মধ্যে একটা হিসাব নিকাশ যে আমি হয়তো পাবো না। তো আমি এখন এই মুহূর্তে আমি যে পলিটিক্যালি একটু ভিকটিম ছিলাম, আমি যে মামলা খেলাম, আমি যে ব্যবসা করতে পারিনি, তো এগুলো একটু পোষায় নেওয়ার চেষ্টা করি। তো এই জিনিসটা প্রতিযোগিতা বিএনপির মধ্যে বেশি, বড় দল হিসেবে বিএনপির মধ্যে থাকবে স্বাভাবিক। বিএনপি আপকামিং ক্ষমতা আসতেছে, এটা তো বাস্তব সত্য, আপনাকে মেনে নিতে হবে। তো সেই মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে এই চিন্তাটা ক্ষমতায় আসবেই, এটা তারা মনে করতেছে এবং বাস্তব সবাই এটা মনে করে, প্রত্যেকটি স্টেক হোল্ডার মনে করে। যেমন এটা আসবে কেন, আমি আপনাকে বলি, ধরেন জামাত এনসিপি কি অভিযোগ করে যে বিএনপি আসলে এই করবে, বিএনপি আসলে সেই করবে। সে কিন্তু বলতেছে যে বিএনপি আসলে সে করবে, কিন্তু এটা আবার স্বীকার করে নিতেছে বিএনপি আসলে করবে, মানে সে ধরে নিচ্ছে বিএনপি আসতেছে, তাই না? আর এটা তো বাস্তবে আপনি যদি বুঝেন, আমি বুঝি, সবাই বুঝে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন বিএনপির যে পাওয়ার নাই এখন পর্যন্ত, কিন্তু বিএনপির এই জিনিসগুলা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন কথা হচ্ছে, ধরেন বিএনপি কিন্তু এই সংস্কার, যখন সরকার সংস্কার ঐক্যমত্য কমিশন গঠন করছে, বিএনপি কিন্তু 2023 সালের 24-এর ইলেকশনের আগে 23 সালের 13ই জুলাই তারা কিন্তু 31 দফা, প্রথমে 27 দফা ছিল, পরে 31 দফা। আপনি দেখেন তাদের 31 দফা যে সংস্কার প্রস্তাবনা ছিল, 60-70% এখন এখানেই হচ্ছে, মিলে যাচ্ছে কম বেশি। তো তারা কিন্তু নতুন ধারা রাজনীতির পরিবর্তনের একটা আশা দেখাচ্ছে। আমরা জানি না তারা কতটুকু করবে, বাট তারা চড়াই উত্তরায় পেরিয়ে, 17 বছরের চড়াই উত্তরায় পেরিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একটু অ্যাড্রেস করতে চাই। দেখুন, জনাব তারেক রহমান কিন্তু ওনার এই মুহূর্তে 60 বছর ওনার বয়স। তো উনি কিন্তু 60 বছর বয়সে কিন্তু উনি সব কিছু দেখে ফেলছে। ধরুন আমি বলি আপনাকে, তরুণ বয়সে উনি ইউনিয়ন সম্মেলন করেছিল, আপনার নিশ্চয় মনে আছে। তো সেখান থেকে ওনার জনপ্রিয়তা, 111-এর মাধ্যমে ওনাদের পতন, জেল জুলুম, বেগম খালেদা জিয়ার কারাবাস, হাসিনার পতন, স্বৈরাচারী সবকিছু পতন, মানে এই স্বৈরাচারী কায়েম সবকিছু ওনার কিন্তু দেখা শেষ। এবং তো এই উনি 17 বছরের মধ্যে তার সবচেয়ে প্রিয় আপন ভাইটার মৃত্যু, রাইট, এবং ওনার মৃত্যু জানাজাও আসতে পারে নাই, জানাজাও উনি আসতে পারে নাই, এবং তাকে দেখতে না পারা, রাইট, উনি জানাজাও আসতে পারে না। তো এত বড় একটা স্যাক্রিফাইসিং মধ্যে আসে। আর ব্যাপারটা হচ্ছে, ধরুন যেহেতু উনি 17 বছর ধরে লন্ডনে রয়েছেন, প্রবাস জীবন বা উনি একটা নির্বাসিত জীবন যাপন করতেছে, কোনো কারণে সুযোগ হয়েছে আমারও কথা বলার বা ওনার সাথে এক্সচেঞ্জ হওয়ার। তো সেই জায়গা থেকে আমি একটু দায়িত্ব নিয়ে বলতে চাই, ওনার মধ্যে আমি একটা ডাইমেনশন চেঞ্জ দেখতে পাচ্ছি। এবং ওনার আশেপাশে যদি আপনি রাজনীতি বলাটাও চিন্তা করেন, আপনি বাংলাদেশে কখনো কিটা ছিল যে বাংলাদেশে অর্গানিক কাঠামোর বাইরে গিয়ে ব্যক্তিগত উপদেষ্টা নিয়োগ দেওয়া? এটা তো আমরা ওয়েস্ট কালচারে দেখেছি। ওনার কিন্তু 5 জন ব্যক্তিগত উপদেষ্টা রয়েছে, কিন্তু আজকে করেনি, 14 সালে উনি তাদেরকে নিয়োগ দিয়েছে, আপনি নিশ্চয় জানেন এগুলো। তো সুতরাং বিএনপি কিন্তু একটা পরিবর্তনের রাজনীতি আমাদের সামনে উপস্থাপন করছে। 31 দফাটাও তার একটা প্রতিফলন। এবং এই ঐক্যমত কমিশন আপনি দেখেন, 826টার মধ্যে 775টা মেনে নিছে। কিছু কিছু জায়গায় ব্যক্তিগত, এখন সমস্যা হয়ে গেছে কি জানেন, বাকি যারা ছোটোখাটো, যারা 1% 2%, আমি কাউকে ছোটো করতেছি না, যারা পিয়ার নিয়ে অনেক, আপনার এখানেও পিয়ার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তো যারা এইগুলো নাকি নিয়ে আসলে অপচেষ্টা, অপরাজনীতি করে, পিয়ার নিয়ে আলোচনা করবো আমরা। হ্যাঁ, তারা আপনি দেখেন, তারা কিন্তু বারবারই বলতেছে, তারা চায় যে আপনাকে সাঁতার কাটতে হবে, কিন্তু আপনার হাত পা বেঁধে দেওয়া হবে। তারা চায় বাংলাদেশে, আমি বারবার বললাম, তারা ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতা আসতেছে, কিন্তু যাতে বিএনপি সরকার হিসেবে ফাংশন না করতে পারে, এই কারণে তাদের দাবি দেওয়ার কোনো শেষ নেই। প্রত্যেকটি জিনিসের মধ্যে আমি চাইলে আপনাকে ডিবেট করতে পারি। তো সেই জায়গা থেকে ধরুন আমরা মনে করি যে, ধরুন বিএনপি আগামী দিনে বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক একটি রাজনীতি, কারণ বিএনপি এমন একটি রাজনীতির দল যাকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেনি। আপনি দেখেন 71 সালে জামাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, 90-এর পরে স্বৈরাচার রাশেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, 24-এর 5 আগস্টের পরে হাসিনার আওয়ামী ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভুল ত্রুটি ছিল, আমি স্বীকার করে নিচ্ছি, দুর্নীতি ছিল, মিসম্যানেজমেন্ট ছিল, 1 থেকে 6, 91 থেকে 96, সব কিছু ছিল, কিন্তু বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেনি। এবং বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক যদি প্র্যাকটিস করতে চান, বিএনপি ছাড়া আপনার কোনো ভরসা নাই। আমি আপনাকে আর 10 সেকেন্ড যোগ করতে চাই। ধরুন বিএনপি 71, মানে মুক্তিযুদ্ধের 71 নিয়ে আওয়ামী লীগ শুধু এটাকে এজেন্ডা হিসেবে ইউজ করেন, এটাকে ব্যবসা করেছে, চেতনাকে ব্যবসা করেছে। তো সুতরাং বিএনপিতে কিন্তু মুক্তিযুদ্ধের সংখ্যা বেশি, বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে। আবার দেখেন, যারা এক্সট্রিম ইসলাম চায় বাংলাদেশের মানুষের, যদি আপনি সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যদি বিশ্লেষণ করতে চান, বাংলাদেশের মানুষকে এক্সট্রিম ইসলামে কখনো মেনে নেবে, এটা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ নামাজ কালাম পড়বে, গান বাজনাও পছন্দ করে, সে একটু কালচারালি মানে অ্যাক্টিভ থাকতে চায়। তো বিএনপির সাধারণ মানুষ যাবে কোথায়? এখন আমি পতন হয়ে গেছে, মানুষের, সাধারণ মানুষের আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা বিএনপি, আমরা সেটা বিশ্বাস করতে চাই। এবং বিএনপিকে আমরা ক্ষমতা আসার পরে বিএনপি যদি কোনো ভুল করে, সেটারও আমরা যথেষ্ট পরিমাণ ক্রিটিক করতে চাই এবং সেটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে চাই। রাকিব অনেকগুলো কথা বললো, তার তো কথা বলার স্বাধীনতা আছে। হ্যাঁ, আপনার কি মনে হয় তার কথা? এবং প্রাজ্ঞ একজন আলোচক, এবং তার যে প্রোফাইল আমি দেখলাম, তাতে আমি অত্যন্ত
সন্তুষ্ট যে এত অল্প সময়ে সে উনি না, অনেক আমরা তার প্রোফাইল নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি যদি তার কথার বক্তব্যের আচ্ছা, right. আমি একটু দু একটা আমাদের দুইজনের কথাই আসছে। আমির খসরু মাহমুদ সাহেবের একটা মানে আজকের বক্তৃতার কথা আমি সুনির্দিষ্টভাবে সংশয় এবং সংকট নিয়ে জানতে চাই। আপনি সেনাবাহিনীতে ছিলেন, জি। সেনাবাহিনী বাংলাদেশের একজন মূল স্টেক হোল্ডার নির্বাচনের সময়, এবং 2008 সালে সর্বশেষ নির্বাচনে সেনা মোতায়েন হয়েছিল। এরপরে আওয়ামী লীগ সরকার খুব সুকৌশলে এই আইনটা নির্বাচন কমিশনের থেকে সরিয়ে নিয়েছে। সেটি মনে হয় এবার বলবৎ হবে। কি এবার মনে হয় সংস্কার কমিশনও বলেছে, এবং Striking এবার force হিসেবে। এবার স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নির্বাচনের সময় থাকবে, এবং শুধু নির্বাচনের ভোটের দিন না, একটা নির্দিষ্ট দিন আগের থেকে তারা Right. মাঠে থাকবে। এখন এই সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে নির্বাচন হবে কি হবে না? নির্বাচন তো হবে, কারণ নির্বাচন হতেই হবে। এখন একটা মোটামুটি মানে নির্বাচন হবে নাকি হতেই হবে, কোনটা? আমি বললাম হবে এবং হতেই হবে, কারণ জি। নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এবং আমার কাছে কোনো আলামতে মনে হয়নি যে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ঝুলে থাকার চেষ্টা, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, যেটা যে অভিযোগ বিগত সরকার সময় ছিল, এবং যারা আগামীতে মানে প্রত্যাশী যে তারা ক্ষমতায় যেতে পারবে তাদের বিরুদ্ধে ছিল। তো এবং এই অভিযোগটা আওয়ামী লীগ খুব শক্তভাবে এর সাথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, যদিও সেখানে কিছু অযৌক্তিক কথাও ছিল। তবে কিছুটা সত্যি যে, যেমন ধরেন 2006-এর যে নির্বাচনটা, মানে যেটা 7 জানুয়ারিতে হওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে গেল, তার আগে ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, বিচারপতি হাসান, ওনার নিয়ে যে করার জন্যে সংবিধান যে সংশোধন করা হলো, সরি সংবিধান না, বিচারপতিদের বয়স বাড়াই দেওয়া হলো, এবং যেটা একটা বিরাট ধরনের একটা তোলপাড় সৃষ্টি করেছিল। তো সেটাতে এবং সেটাকেই বলতে চেয়েছিল যে তারা যেন তারা আরও ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তো ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতায় থাকলে সেটা ক্ষমতা দীর্ঘায়িত করার বিভিন্ন কৌশল অবলম্বন অনেকেই করে, সবাই না। কিন্তু বর্তমান সরকারের যে কার্যক্রম, তাতে আমার মনে হচ্ছে না যে উনি না, সে ব্যাপারে আমাদের সংশয় নাই যে ইন্টারিম গভর্নমেন্ট আরো ক্ষমতায় থাকতে চায়। আমি বলছি নির্বাচন হবে কি হবে না। তো নির্বাচন অবশ্যই হবে। আমি এখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে কিনা, সে বা দ্বিতীয় সপ্তাহে হবে কিনা, রোজার আগে হবে কিনা, এটা নিয়ে আমার একটু মানে আমি যে সমস্ত বিষয়গুলো দেখছি সেটাই জানতে চাচ্ছি। জি, আমার কাছে মনে হচ্ছে একটু দুর্বলতা আছে। বলেন সেটা কি ধরনের দুর্বলতা? আমি সেটা বলছি। আমি তার আগে ছোট্ট করে একটু আমি নোট করে রেখেছি, আপনি যদি অনুমতি দেন একটু বলি। আমি একটা হচ্ছে আমির খসরু মাহমুদ সাহেব কথা, উনি আমার কাছে আমি বিশেষ করে আমি বিএনপির অত্যন্ত মানে অনেক পুরনো দল এবং অনেক অভিজ্ঞ লোক আছেন, কিন্তু ওই শেখ হাসিনা উন্নয়নের মানে তসবিটি বা একটা কার্টুন বেরিয়েছিল, উন্নয়ন 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 করে দেখাতো। এখন বিএনপির কেন জানো খালি নির্বাচনটাই সব কিছুর সমাধান, এরকম একটা মনোভাব আছে, যেটা তাদের মতো বড় দলের জন্য মানায় না, এবং এটা তাদের জন্য খুব একটা ভালো হচ্ছে বলেও আমার কাছে মনে হয় না। এবং আপনি একটু যদি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন যে বিএনপির জনপ্রিয়তা গত বছর নভেম্বর পর্যন্ত যেটা ছিল, আর আজকে এই পর্যায়ে এসে কোন পর্যায়ে আসছে, তারা নিজেরাই সেটা অনুমান করে। এবং তারেক রহমান সাহেব খুব রাইটলি বলছেন যে আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে, এবং এই চ্যালেঞ্জিং হওয়ার পিছনে কিন্তু এই ধরনের অসহিষ্ণু মনোভাবটা একটা বড় কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, আমার সহ আলোচক বললেন যে বহিষ্কারটা খুব একটা ধান্দা আছে এর মধ্যে, মানে ধান্দা না, ধাঁধাটা হচ্ছে মানে এই বহিষ্কার করলো, তারপরে আবার দলে ফেরত নিল। এটা কিন্তু আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। সুতরাং এই যে বহিষ্কার কিন্তু খুব একটা বেশি না। এবং আমি দুই একজন যারা বহিষ্কৃত হয়েছে, এছাড়া দলের তার কিছু করার নেই। তাকে বহিষ্কার করার পরে যদি সরকার অ্যাকশনে না যায়, তা দলের কি করার আছে? আমি বিনয়ের সাথে আপনার দুইজনের সাথে আমি দ্বিমত পোষণ করছি। শোনেন,
আপনার মনে করেন যদি আমি অপরাধী হই, মনে করেন যে আপনি আপনার খুনের সাথে জড়িত, আপনার পরিবার দ্বারা যায় ওনার বিচার হইতে হবে, একটা উদাহরণ দিতে পারবেন যে অমুকজন চাঁদাবাজি করে, মানে চিহ্নিত চাঁদাবাজ, তাকে দল থেকে বহিষ্কার হয়েছে, তারপরে দল থেকে এই বিভিন্ন জায়গায় আসামি ছিনিয়ে নিয়ে আসার জন্য থানা ঘেরাই করে, এনসিপি করছে থানা ঘেরাই করে, কিন্তু যে চাঁদাবাজের বহিষ্কার করা হলো থানা ঘেরাও করে বা প্রশাসনের কাছে বলছে যে এই লোক আমার দলের বদনাম করছে, আমাদের দলের নীতির সাথে অসঙ্গতিপূর্ণ তার আচরণ, সুতরাং আপনি তার ফৌজদারি ধারায় বিচার করেন। এরকম কোন একটা ঘটনা দেখছেন? না, এটা তো যে চাঁদাবাজ যার কাছ থেকে চাঁদা নিয়েছে সে সংক্ষুব্ধ হলে সে তো মামলা করতে পারে। হ্যাঁ। বড় ভাই, ওই বাট অ্যান্ড ইফ দিয়ে অনেক কথা বলা যায়। বাটানি হ্যাঁ, যদি কিন্তু এরকম দিয়ে অনেক কথা বলা যায়। আসল কথা হচ্ছে সাধারণভাবে এই ধরনের বহিষ্কারগুলো হচ্ছে আই ওয়াশ হিসাবে বিবেচিত হচ্ছে, এবং যেটা বিএনপির মতো একটা স্বনাম ধন্য দলের পক্ষে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো একজন ভোটার ভাই, কাজে আমারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, আমার একটা মূল্যায়নের ব্যাপার আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। আমার কাছে কিন্তু এরকম মনে হয়নি। তো যাই হোক, সেটা তারা ব্যাপার কি করবেন। এবং এর মাসুল জানেন, কোনো কোনো জিনিসের মাসুল তাৎক্ষণিকভাবে দিতে হয়, কোনো কোনো মাসুল একটু ধীরে হলেও কিন্তু মাসুল দিতে হয়, এবং এটা কিন্তু যথেষ্ট ক্ষতির কারণ হয়েছে আমার কাছে মনে হয় এটা। এবং আপনি যদি পিনাকি ভট্টাচার্যের কয়েকটা এপিসোড আপনি খেয়াল করে দেখেন, তারা সুনির্দিষ্টভাবে অনেক বড় বড় লোকের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু তারা কি বলতে পারছে কুড দে ডিনাই? আরেকটা ছোট্ট একটা কথা বলি, না আমি পিনাকিকে মহৎ বলছি না, কিন্তু উনি একটা অভিযোগ করেছেন, কিন্তু সেটার কি সুষ্ঠুভাবে পয়েন্ট টু পয়েন্ট, মনে করেন আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন, আমি বলবো যে ভাই আপনি আমার এই অভিযোগ করছেন, আমার উত্তর এটা, ইট ইজ নট কারেক্ট, এইভাবে কি আমরা বলতে পারি? আমরা একটা বিরতিতে আমরা কি যাচ্ছি। শুনেছি? জি জি, দর্শক আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মেজর আশরাফ বলছিলেন যে বিএনপি যতটা চাঁদাবাজি হচ্ছে তার চেয়ে বেশি অ্যাকশন নিচ্ছে না তারা সাধারণভাবে, মানে এটা পারসেপশন, এটা ধারণা হয়ে গেছে যে যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, যতজন চাঁদাবাজি করছে সেটা সেই তুলনায় ব্যবস্থাটা অপ্রতুল, সংখ্যার তুলনায় অপ্রতুল। আমরা ব্যবস্থা নিচ্ছি না, এখন সেটাকে প্রতীকী হিসেবে চিন্তা করতে পারেন যে তোমাকে সাইজ করলাম, ওকে সাইজ করলাম, সুতরাং তোমারও সাইজ করবো, সুতরাং তুমি যেও না, এরকম হতে পারে। কারণ রাজনীতি তো বিভিন্ন কৌশল আছে, আমি জানি না সে কৌশল, বাট আমি একজন মাঠের মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে আমার কাছে এরকমই মনে হয়েছে। কি মানে আমি রাকিবের কাছে যাব, কিন্তু তার আগে আমি জানতে চাই যে বিএনপি বহিষ্কার একটা দলের তো তাদের যে নিয়মতন্ত্র আছে তার মধ্যে থেকে বহিষ্কার করার, যেমন তারা তো অ্যাডভোকেট ফজলুর রহমানকেও স্থগিত করেছেন, বহিষ্কারও না স্থগিত করেছেন তার ব্যাপারে, যে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে তার সদস্য পদ। এছাড়া আর কি করা যেতে পারে? আমি খুব আপনাকে অনেক মোবারকবাদ যে আপনি আমাকে এই ফজলুর রহমান সাহেবের কথা বলাতে আমার একটা কথা বলার সুযোগ হলো। বিএনপির এই দলটার কতগুলো বৈশিষ্ট্য ছিল, বেশি কথা বলার লোক কিন্তু বিএনপিতে ছিল না। আমি 1979 সালে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের এলাকায় গিয়েছিলেন, উনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তো তারপরে আমি দেখেছি বিভিন্ন, আপনি দেখেন বেগম খালেদা জিয়া উনি কিন্তু পরিমিত কথা বলেন, তারেক রহমান সাহেবও পরিমিত কথা বলেন, কিন্তু এই 5ই আগস্ট 2024-এর পর থেকে অতি কথনের লোকের সংখ্যা বেড়ে গেছে। যেমন ফজলুর রহমান হচ্ছে তার ভিতরে একজন, আমার কাছে মনে হয়েছে। আরেকজন হচ্ছে আরেকজন ভদ্র মহিলা আছেন, আমি রুমিন ফারহানা, নামটা উচ্চারণ না করলেও বোধহয় সবাই বুঝতে পারবে। অতি কথন কোনো সময় ভালো না, এবং বিএনপির কিন্তু এই দুজনেরই কিন্তু বিএনপির রাজনীতিতে দারুণ অবদান রয়েছে। আপনি জন্মদাতা পিতা সন্তানের জন্মের জন্য, লালন পালন করার জন্য অনেক অবদান থাকে, কিন্তু সেই বাবার হক নাই সন্তানকে হত্যা করার।
এটাও কিন্তু বুঝতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে ওনারা দুইজন দলের মঙ্গল করেনি, এটা দলীয় কর্তৃপক্ষ তারা বিবেচনা করবেন, আমার কাছে মনে হয়নি। আরেকটা যেটা ওনাদের একটা দুর্বলতা অনেকের চোখের সামনে ধরা পড়ছে, সেটা হচ্ছে কি এই ৭২-এর সংবিধান নিয়ে ভাবটা এমন হচ্ছে ৭২ সংবিধান হচ্ছে এটা হচ্ছে মানে কি বলে ধর্মগ্রন্থ। অথচ বেগম জিয়া বলছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো বেগম জিয়া যেখানে বলেন ছুঁড়ে ফেলতে হবে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়া ৭২-এর সংবিধানের কথা বলে নাই। বেগম জিয়া বলেছেন এই তত্ত্বাবধায়ক সরকার যে চেঞ্জ করতেছেন, আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলবো। তার মানে ওই তাহলে সূত্রটা কোনটা? ৭২টাতেও শুরু তো সংবিধান তো আমাদের ৭২টা মূল, তারপরে আপনার এই পর্যন্ত 15টা সংশোধনী আসছে, তো সেটা তো মূল। তাহলে সেইটা নিয়ে এত কথা, মানে আমি বুঝলাম না মুক্তিযুদ্ধ নিয়ে, যে মুক্তিযুদ্ধ ব্যবসা নিয়ে এই দেশ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মহিমা হঠাৎ করে ওনাদের উপর কেন আসর করলো আমি বুঝলাম না। বাস্তবতা ফেরত আসে নাই। মুক্তিযুদ্ধের কি মহিমা নাই? স্বীকার করতে হবে না, স্বীকার করা আর সেটাকে আঁকড়ে ধরা না। ওন কি এই দেশের, আমি মনে করেন যে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 10 বছর, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমি দেখছি মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ছিল, আবার ওই অতি কথনও হয়েছে। আবার আমার চোখের সামনে মানে বিহারি মারা গেছে বেশি, আমাদের এলাকায় মাত্র একজন লোক মারা গেছিল, একজন মুক্তিবাহিনীর একজন মারা গেছিল, আর একজন এমনি মানুষ মারা গেছিল, সেটা ওই একজন মুক্তিবাহিনীর লোক, তার মাসে চুয়াডাঙ্গা, আমার ইউনিয়নে, আমি আমার ইউনিয়নের কথা বলছি। তো এরকম আছে, মুক্তিযুদ্ধের অনেক কিছুই আছে আমাদের এখনো অজানা। আমি মুক্তিযুদ্ধকে অবশ্যই ধারণ করি, এটা কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমরা রাকিবের কাছে যাব। অনেকক্ষণ কথা বললেন, রাকিবের কাছে গেলাম। রাকিব, আমাদের হাতে 3 মিনিট আছে, পুরোটাই আপনার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমার সমালোচক আমি বিনয়ের সাথে বলতে চাই, ওনার কথা যেটা আমি বুঝলাম বটম লাইন, সেটা শুনে একটা বিএনপি ফোবিয়াতে আক্রান্ত। আর এই মুহূর্তে হচ্ছে কি উনি ধরুন আসলে বিএনপি ফোবিয়া, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি ধরুন উনি যেটা মনে করতেছে যে ধরেন বিএনপির জনপ্রিয়তা কমতেছে, আমিও অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা কমতেছে, কিন্তু জনপ্রিয়তার একটা তো মানে মাপকাঠির একটা স্কেল লাগবে। আমি জ্বর মাপার জন্য থার্মোমিটার ইউজ করি, তো এটা কোনো দলের জনপ্রিয়তা কমছে নাকি কমে নাই, জনগণ গ্রহণ করছে নাই করে নাই, সেটার মাপকাঠি তো নির্বাচন। তো সুতরাং আপনি নির্বাচনে প্রমাণিত হোক, যে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বিএনপি কতটুকু জনপ্রিয়তা কমেছে, 1 নম্বর কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কি ধরুন উনি বিএনপি চাঁদাবাজি দেখতেছে কি হাস্যকর ব্যাপার, উনি এনসিবি নিয়ে একটা কথা বলে নাই, উনি জামাত নিয়ে কথা বলে না, অন্যান্য দলগুলো নিয়ে কথা বলে নাই। আমাদের লেটেস্ট একটা উদাহরণ আছে বোলাগঞ্জের পাথর, এটাকে নিউজ পুরো বাংলাদেশ ছয়লাভ হয়ে গেল সেটা নিয়ে। তো সেটাতে সর্বদলীয় বলা হয়েছে, সর্বদলীয় ঐক্য সেটার মধ্যে। তারপরে জামাতে যে আপনার পুলিশ 16টা ইউনিভার্সিটি ভিসি দখল করলো, পুলিশ প্রশাসন টেন্ডার বাণিজ্য করলো, আমাদের এই গণ অভ্যুত্থানের শক্তি যারা এনসিপি, তারা আমাদেরকে নতুন একটা কালচার শিখালো, মব কালচার। এই সরকারের যে মব কালচারের জন্য বিখ্যাত হয়ে থাকবে, মব কালচার নিয়ে উনি কোনো কথা বলতেছে না। তারপর আপনি দেখেন এই যে সচিবালয় বাণিজ্য, এটা কখন ছিল না, যে কেউ চাইলে সচিবালয় তার অ্যাক্সেস, সচিবালয় একটা কেপি এলাকা, রাইট, যে কেউ চাইলে সচিবালয় ঢুকতে পারে, টেন্ডার বাণিজ্য করতে পারে। আমাদের ওয়াসার নিশ্চয় আপনার মনে আছে, ওয়াসাতে এনসিপির সবার সুপারিশের কথা আসলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব কিছু জানে, কিন্তু উনি একটাও অ্যাড্রেস করলো না। আমি বিএনপির ঘটনাগুলো আমি কিন্তু অস্বীকার করতেছি না, সব স্বীকার করতেছি, কিন্তু উনি বাকি ঘটনা একটাও কিন্তু উনি অ্যাড্রেস করে নাই। সেকেন্ড নাম্বার গেল। থার্ড নাম্বার হচ্ছে কি ধরেন উনি বলতেছে যে পিনাকি ভট্টাচার্য যিনি একজন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার, তো ওনার রেফারেন্স দিলেন। এখন পিনাকি ভট্টাচার্য তো সারাদিন উপদেষ্টাদের বিরুদ্ধে বলেন, তারপর সেনাপ্রধানের বিরুদ্ধে আজকে উনি ভিডিও করছে, তো উনি সেগুলো কি সত্য না? তাহলে সেনাপ্রধানও থাকা দরকার নাই, সরকারও থাকা দরকার নাই, কোনো কিছু থাকার দরকার নেই। ফোর্থ, উনি যেটা বলছে সংবিধান এবং মুক্তিযুদ্ধ, দেখুন মুক্তিযুদ্ধ একটা শক্তি আছে বাংলাদেশে, যেটা হচ্ছে ধরুন আমার কথা হচ্ছে কি মুক্তিযুদ্ধের শহীদ কত, কী ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে আমার দেখার বিষয় না, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গ্লোরিয়াস স্টোরি হচ্ছে মুক্তিযুদ্ধ, এর চেয়ে বড় স্টোরি আর নাই। এখন আপনি যদি কালকে অন্য একটা দেশকে দখল করে ফেলতে পারেন, ধরে বাংলাদেশে মানচিত্রে যোগ করতে পারেন, হোয়াট এভার যে কোনো দেশ, তাহলে আমি ওটাকে এটার সাথে তুলনা করতে পারবো। এছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার মতো আর কোনো কিছু নেই। এখন একটা শক্তি বাংলাদেশে কাজ করতেছে, যারা হচ্ছে কি 71-এর পরাজিত শক্তি, সে 71-এর পরাজিত শক্তি 24-এর মাধ্যমে 71-কে ভুলে দিতে চায়। তো বিএনপি একটা মুক্তিযুদ্ধের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি জেড ফোর্সের কমান্ডার, একটা সেক্টর কমান্ডার ছিলেন, সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের দল তারা তো এই মুহূর্তে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে। মুক্তিযুদ্ধে তো আমি অস্বীকার করতে পারি না, আমার অস্তিত্বকে আমি অস্বীকার করতে পারি না। বিএনপি সেটার পক্ষে স্ট্যান্ড নিছে, কারণ সেই অপশক্তির বিরুদ্ধে, কালো শক্তির বিরুদ্ধে বিএনপি স্ট্যান্ড নিছে। আর সেকেন্ড কথা হচ্ছে উনি বেগম জিয়ার কথা বলছে, দেখুন আমাদের
পলিটিশিয়ানরা আমাদের উপমহাদেশীয় পলিটিক্যাল কালচারে আপনি দেখবেন আমাদের যে রাজনৈতিক স্লোগানে অনেক কথা আমরা বলি না যে অমুকের চামড়া তুলে নিব, আমরা অনেক ধরনের কথাবার্তা বলি। তো এই ধরনের কথাগুলো হচ্ছে পলিটিক্যাল রেটরিক কথাবার্তা। এখন বেগম জিয়ার উনি কিন্তু প্রেক্ষাপটও বলেন, আপনি প্রেক্ষাপট অনেক ধরাই দিলেন যে এই প্রেক্ষাপটের ক্ষেত্রে বলেছে এখন বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান লাগবে। বাংলাদেশ কি সে বাস্তবতা আছে? বাংলাদেশে আমি যদি সংবিধান অনেক ত্রুটি আছে, 70 অনুচ্ছেদ আরও অনেক, আমি চাইলে অনেক আপনাকে দেখাতে পারবো। এখন ধরুন হাসিনা যে 3টা পাতানো ইলেকশন করছে, এই পাতানো ইলেকশনের ফর্মুলা কি সংবিধান আছে? নাই তো। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল। ধরুন আমাদের 2015 সালে একটা আইন তৈরি হয়েছিল যে বাংলাদেশের পুলিশ কাস্টডিতে আপনি কোনো ব্যক্তিকে মানসিক টর্চার করতে পারবেন না, মেন্টাল হ্যারাসমেন্ট করতে পারবেন না, ফিজিক্যাল হ্যারাসমেন্ট তো অনেক বাদ দিলাম। তো সে জায়গা থেকে বাংলাদেশে গুম, খুন, আয়নাগর এগুলো করছে কারা? হাসিনা তার বাহিনীতে করছে না, উনি যে বাহিনী চাকরি করছে সে বাহিনীতে করেছে না, তো সে এটা কি সংবিধান আছে? সুতরাং সংবিধান মেনে তো হাসিনা ফেসিস্ট হয় নাই। সংবিধান দিয়ে কখনো ফেসিজম ঠেকানো যায় না। আমাদের মধ্যে কথা হচ্ছে সেটা, এটা একটা কালচারাল ব্যাপার, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আর লাস্ট মোমেন্ট আমি শেষ করি আপনাকে, সেটা হচ্ছে ধরুন আমাদের এই মুহূর্তে যে সংকটগুলা, এই ধরনের আলোচনাগুলোকে সংকটকে আর ঘনীভূত করে। আমরা মনে করি আপনার আজকে আলোচনার বিষয় সংশয় এবং সংকট। তা আমরা মনে করি যে ধরেন এইগুলোর বাইরে গিয়ে আমাদের একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসা উচিত, কারণ আমাদের সামনে একটা কালো শক্তি অপেক্ষা করতেছে। সুতরাং এগুলোকে উপেক্ষা করার জন্য আমাদের একটা নির্বাচনের মধ্যে যেতে হবে। 30 সেকেন্ড সময় দিতে পারবো। আমার সহযোগী বোধহয় আমাকে মোটামুটি বিএনপির সমালোচনাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। না, এটা তো দোষের কিছু না। বিএনপির সমালোচনাকারী বিএনপির জন্য আমি কিছু তথ্য দিয়ে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, রবীন্দ্রনাথের সবচেয়ে বিখ্যাত কবিতা আছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। আমি তো রবি ঠাকুর হতে পারলে ভালো হতো। আচ্ছা, ছোট্ট একটা কথা, জেনারেশন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকার দরকার। জেনারেশন বলতে একটা বোধহয় 20 থেকে 25 বছর একটা টাইম ফ্রেমকে একটা জেনারেশন হিসেবে ধরা হয়, এবং মোটামুটি এক জেনারেশনের ভোটই তারা দিতে পারে নাই। আর এই বিএনপির 31 দফার সম্পর্কে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা রূপকল্প তৈরি করেছিলেন, এবং সেই রূপকল্পের রূপকার ছিলেন হচ্ছে ভদ্রলোক আবুল বারাকাত, যিনি এখন জেলে আছেন। তো রূপকল্প থাকা আমাদের জাতীয় একটা বিষয়ে দুর্বলতাটাকে রাজনৈতিক দলগুলো তারা পুঁজি করে, সেটা হচ্ছে আমরা খুবই ইমোশনাল, আবেগপ্রবণ, এবং একটা কথা বলবো, প্রতিশ্রুতি দিব, কিন্তু জি প্রতিশ্রুতি রক্ষা করার জন্যে আমরা কিভাবে রক্ষা করবো সেটা জিজ্ঞাসা করি না, আর প্রতিশ্রুতি রক্ষা করার কোনো বাধ্যবাধকতা রাখি না, আপনাদের থাকে না। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। জিয়াউর রহমান যখন চট্টগ্রামে বিদ্রোহ করেন তখন তার দুটি শব্দ খুবই বিখ্যাত ছিল, আই রিভল্ট যদি বলা হয়, যদি খুব ঐতিহাসিকভাবে যদি এটাকে থিসিস করা যায়, রিসার্চ করা যায়, হয়তোবা বাংলাদেশ সেনাবাহিনী ওই আই রিভল্টের মাধ্যমেই প্রথম প্রকাশিত হলো। এটি এমন না যে এটা বলতে হবে যে সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কিন্তু যদি আমরা রিসার্চ করতে চাই, আই রিভল্টের মাধ্যমে জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম এবং সেখানে কর্নেল অলি ছিলেন, তারা প্রথম যে বিদ্রোহটা করলো সেটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর থেকে বের হয়ে এসে পাকিস্তান জেনারেল শওকত ছিলেন, মীর শওকত আলী তিনি ছিলেন, পাকিস্তান সেনাবাহিনী থেকে বের হয়ে আসার প্রথম যে ধাপ। এবং মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোরিয়াস যে স্টোরি, এটা রাকিব বললেন। এই ব্যাপারে দ্বিমতের তো সুযোগ নেই, এই ব্যাপারে কোনো ধরনের সংশয় বা সন্দেহেরও সুযোগ থাকা উচিত নয়। কারণ হলো যে যদি আমাদের নতুন প্রজন্মও চিন্তা করে, এই বাংলাদেশ, এই শুধু দক্ষিণ এশিয়ার কথাও যদি চিন্তা করা হয়, আমি বারবারই বলি যে কোনো একটা অদ্ভুত কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপির সময়, বিএনপি হয়তো বা বুঝে না বুঝে, আর বাংলাদেশ আওয়ামী লীগ ইচ্ছা করে এবং ভারতের পাঠানো বেশ কিছু ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এক ধরনের যুদ্ধ বানিয়েছে, যেটা বারবার বলা হতো যে ভারত সহযোগিতা না করলে আমরা যুদ্ধে জয়ী হতাম না। কিন্তু আমরা আসলে যুদ্ধ অবশ্যই জয়ী হতাম, কারণ আমাদের যুদ্ধ করার মনোভাবটা ছিল। যুদ্ধ করার মনোভাবটা এখন অনেক দেশেরই নাই, এবং ভারত পাকিস্তান যদি বুকে হাত দেয় তারা জানবে যে তারা একটা চুক্তির মাধ্যমে স্বাধীন হয়েছে। আমরা আগে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, আমরা তারপর যুদ্ধ করেছি, তারপর আমাদের কাছে বিজয়টা সারেন্ডার করেছে শত্রুপক্ষ। এই তিনটা জিনিসের যে তাৎপর্য, সেই তাৎপর্যগুলো দুর্ভাগ্যক্রমে আমাদের জাতিকে খুব বেশি ভালো করে বোঝানো হয়নি, এবং সেটি আবারও বলা গেল যে রাজনৈতিক দলগুলো কোনো না কোনো কারণে সেটি হয়তোবা জাতিকে বোঝানোর থেকে বিরত থেকেছে। আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, এবং আমাদের এই মুক্তিযুদ্ধই আমাদেরকে গণতন্ত্র দিয়েছে, এই মুক্তিযুদ্ধই আমাদেরকে
সমাজতান্ত্রিক যে সাম্যতা সেটিকে দিয়েছে, এবং আমরা আশা করি আগামীতেও আমাদের দেশ এগিয়ে যাবে এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, এবং 24-এর গণ অভ্যুত্থানের যে তাৎপর্য, 24-এর গণ অভ্যুত্থানের যে ত্যাগ স্বীকার, সেইগুলোর উপর ভিত্তি করে। শেষ করছি। ইস্পাহানি মিডিয়া প্রযোজিত আওয়াজ।